সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, আপিল বিভাগ। আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার 10 ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এরপর জানাবো, ভারত বাংলাদেশ মৌনদ্বন্দ্বে সীমান্তে বাড়ছে উদ্বেগ। ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় বাড়ছে উদ্বেগ। সীমান্তবাসীরা বলছেন, এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছু আতঙ্কই রয়েছে তারা। আর এভাবে চলতে থাকলে দুই দেশের সম্পর্কে ছেদ ধরতে পারে বলে বিশ্লেষকরা মতামত দিয়েছেন। জানাবো, মালিককে মেরে কারখানায় পুঁতে রাখল কর্মচারীরা। রাজধানীর কামরঙ্গীরচরে নিখোঁজের 4 দিন পর নিজ কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মোহাম্মদ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করা হয়। মঙ্গলবার 10 ডিসেম্বর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত 754 জনকে পদায়নের সুপারিশ। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হওয়া 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। এদিকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা দখলে নিল আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ মাংরু শহর দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। এবং সর্বশেষ জানাবো, গভীর রাতে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী SM কৃষ্ণ মারা গেছেন। আজ রাত 2:45 দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর। আগামীকাল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মান্ডা জেলায় সমাহিত করা হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার 3 দিনের শোক ঘোষণা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, বলল আপিল বিভাগ। আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। আজ মঙ্গলবার 10 ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল আজ। ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হকদারের শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলে এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার। সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা যাবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বর এসব তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি FRA নাজমুল আহসান ও বিচারপতি AKM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ের দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ। রাষ্ট্রপক্ষের ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ABM আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালতে জয় বাংলা রায় ঘোষণা করে এবং রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলে, জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান, জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা 7 মার্চের ভাষণের সাথে সংবিধানের অন্তর্ভুক্ত রয়েছে। আদালত আরও বলে, আবেদনকারী সংবিধানের 3 ও 4 নম্বর অনুচ্ছেদের ধারাবাহিকতায় জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা অন্তর্ভুক্ত করার দাবি করেছে এবং এই আদালতের এখতিয়ার বহির্ভূত, কারণ কোনো আইন প্রণয়ন করা এবং সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার জাতীয় সংসদের।
ভারত বাংলাদেশ মৌনদ্বন্দ্বের সীমান্তে বাড়ছে উদ্বেগ। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, জন্য বাড়ছে উদ্বেগ। সীমান্তবাসীরা বলছেন এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছু আতঙ্ক রয়েছে তাদের মধ্যে, আর এভাবেই চলছে বেশ কয়েকদিন ধরে। এভাবে চলতে থাকলে দুই দেশের সম্পর্ক ছেদ ধরতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। এপারে ভারত, ওই পারে বাংলাদেশ, দুই দেশের মধ্যে সীমানা রেখা টেনেছে কাঁটাতারের বেড়া। এতদিন ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার দুশ্চিন্তা বাড়িয়েছে সীমান্তের বাসিন্দাদের। সোনাপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম এতদিন ভয়ডর ছাড়াই কাজ করতেন জমিতে, এখন ভর করেছে চাপ আতঙ্ক। তিনি বলেছেন, 0 পয়েন্টে কাজ করি আতঙ্ক লাগে, পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা, ভারতের লোকজন এসে আবার মারধর করে কিনা। এলাকায় অন্য চাষিরা অভিযোগ করেছেন বিভিন্ন সময় বিএসএফের হুমকির শিকার তারা, এতে চাষাবাদ নিয়ে পড়েছেন বিপাকে। চাষিরা জানান, বিএসএফ বর্তমানে যেভাবে টহল দিচ্ছে তাতে তারা সবাই আতঙ্কিত, কখন আক্রমণ করে বসে এই ভয়ে। মাঝে মাঝেই বিএসএফের লোকজন এসে গালাগালি করে। প্রতিবছর জামর পাথর কালী পূজায় দুই বাংলাদেশের মানুষের মিলন মেলা বসত ঠাকুরগাঁয়ে তাজিগাঁওয়ে, কিন্তু এবছর হয়নি সেই আয়োজন। বন্ধ করা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে, যদিও সম্প্রতি ধরে রেখেই বসবাস করছেন সবাই। লালমনিরহাটে বলাইরহাট সীমান্ত ও যুগের পর যুগ হিন্দু মুসলমান একে অন্যের সহযোগী হয়ে বসবাস করছেন। সম্পত্তি ইস্যুতে প্রভাব নেই তাদের মধ্যে, স্বাভাবিক পরিস্থিতি আছে শেরপুর নওকুন সীমান্তেও। বিশ্লেষকেরা বলছেন, গুজব সন্ত্রাসে দুই দেশের সম্পর্কে ছেদ পড়েছে, রেশ গিয়ে পড়বে, সীমান্তের ওই পারে ক্ষতি হবে বাংলাদেশ ও ভারতের অর্থনীতিরও। বিশ্লেষকেরা ব্যারিস্টার কাজী রেফাত রেজান সেতু বলেন, দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় না থাকলে জাতীয় এবং অর্থনীতিতে যেমন ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও বড় ক্ষতি হবে স্থানীয়দের জন্য। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ডক্টর এম এ আনিসুর রহমান বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে চোরাচালান, সীমান্তে হত্যা এবং সীমান্তে অনেক বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে এখন শান্ত, অস্বস্তিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। মালিককে মেরে কারখানায় পুঁতে রাখল কর্মচারীরা। রাজধানীর কামরঙ্গীরচরে নিখোঁজ 4 দিনের পর নিজ কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মোহাম্মদ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, 5 ডিসেম্বর কামরঙ্গীরচরের হাসাননগরের নিখোঁজ হন স্ক্রিন প্রিন্ট কারখানার মালিক মোহাম্মদ আলম। খোঁজাখুঁজির পর তাকে আর কোথাও সন্ধান না পেয়ে কামরঙ্গীরচর থানা পুলিশ শরণাপন্ন হয় পরিবার। স্থানীয়রা জানায়, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারী, আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত করে তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত লুৎফর রহমান জানান, এই ঘটনায় ওই কারখানার 2 জন কর্মচারীকে আটক করা হয়েছে, আরও 2 জনকে আটকে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিনের খবরে বলা হয়েছে, হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য। আওয়ামী লীগের আমলে বঞ্চিত 754 জনকে পদায়নের সুপারিশ। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 থেকে গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। 5 সদস্যের ওই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে প্রতিবেদনে। কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সদস্য হিসেবে কাজ করেন। এছাড়াও কমিটিতে আইন মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিবকে সদস্য হিসেবে কমিটিতে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।